আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ভেন্যু দ্য গ্রেট ব্যারিয়ার রিফের পিচ কেমন আচরণ করবে সেই ব্যাপার নিয়ে আমি কথা বলেছিলাম টনি হেমিংয়ের সঙ্গে। তিনি উত্তর দিয়েছিলেন যে ইট উইল বি লাইক গ্যাবা। তবে শুধুমাত্র টনি হেমিংয়ের কথার উপর রিলাই না করে এই ব্যাপারে আমি ফার্দার গবেষণা করেছি, কারণ একটা অঞ্চলের পিচ কেমন আচরণ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে বছরের কোন সিজনটা চলছে সেই সময়টাতে তার উপরও। এই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটা ব্যাপার বলে নেই, সেটা হচ্ছে ডারউইন টেস্ট শুরুর এক সপ্তাহ আগেই অনফিল্ডের বিভিন্ন ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে এই টেস্টটাতে বাংলাদেশ আপার হ্যান্ডে থাকার সম্ভাবনা আছে। এর পেছনে সবচাইতে বড় কারণটা ছিল যে ডারউইনে খেলা হচ্ছে, কারণ ডারউইন আসলে রিয়েল অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন না। কারণ রিয়েল অস্ট্রেলিয়া বলতে বোঝায় যে অস্ট্রেলিয়ার সাউদার্ন পার্টটা, ডারউইন হচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন পার্টটা, এবং এখানে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে মূলত ইন্দোনেশিয়ার পাশে অবস্থিত ডারউইন। এবং এই কারণগুলো ডিকোড করেই কিন্তু অনফিল্ডের পর্দায় আমরা আপনাদেরকে বলছিলাম যে এই টেস্টটাতে বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে। এবং আপনি যদি অস্ট্রেলিয়ার ম্যাপটাকে একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে প্রায় 95% খালি থাকে, কারণ প্রায় 70 to 85% থাকে হচ্ছে মরুভূমি, এবং এখানে স্থায়ী কোনো নদী নাই দেখে পানির সোর্স নাই, এবং জমি খুবই অনুর্বর থাকে। সো মানুষ বসবাস করে আসলে কোস্টাল এরিয়াগুলোতে। সো একদম নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল যেখানে ডারউইন অবস্থিত সেটা পুরোপুরি আসলে বাংলাদেশের মতোই কন্ডিশন, যেখানে উইন্টার সিজনও টেম্পারেচার থাকে আসলে 29 to 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখন দ্য গ্রেট ব্যারিয়ার রিফ সেটা আবার নর্দার্ন ইস্টার্ন অঞ্চলে অবস্থিত, এখানকার টেম্পারেচার আবার অপেক্ষাকৃত একটু ঠান্ডা। সো এইখানে যে একেবারে ডারউইনের মতো অ্যাডভান্টেজ বাংলাদেশ পাবে ব্যাপারটা কিন্তু সেরকম বলা যায় না। কিন্তু তারপরও টনি হেমিং যে কথাটা বলেছেন যে ইট উইল বি লাইক গ্যাবা, সেখানেও আমার কিছুটা দ্বিমতের জায়গা আছে। গ্যাবা বলতে আমরা হয়তো বা বুঝতে পারি যে প্রচুর রান হবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। শুধুমাত্র পেস বোলাররাই আধিপত্য বিস্তার করবে এবং 4 জন পেস বোলার নিয়ে খেলা উচিত না। এখানেও স্পিনারদের কিছু কার্যকারিতার জায়গা আছে বলে আমার কাছে মনে হয়, সেটা প্রিভিয়াস হিস্ট্রি দেখে আমার কাছে সেই বিষয়টা মনে হয়েছে। বিশেষ করে গত বছর এই ভেন্যুতে বছরের এই সময়টাতে ইন্ডিয়া আন্ডার-19 এবং অস্ট্রেলিয়া আন্ডার-19-এর মধ্যকার একটা টেস্ট ম্যাচ হয়েছিল, ইউথ টেস্ট ম্যাচ। যে ইউথ টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 135-এ অল আউট হয়ে গিয়েছিল। ইন্ডিয়া আবার তাদের ফার্স্ট ইনিংসে 171-এ অল আউট হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে 116-তে অল আউট হয়েছে। ইন্ডিয়া সেটাকে চেজ করেছে 84 for 3, অর্থাৎ অনেকটাই ইন্ডিয়া তাদের হোম কন্ডিশনের একটা ফেভারেবল টাইপ অফ কন্ডিশন পেয়েছে এই জায়গাটাতে। যেখানে আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম ইনিংসে 3টা উইকেট পেয়েছিলেন খিলান প্যাটেল, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, যিনি 23 রান দিয়ে 3টা উইকেট পেয়েছিলেন। ইভেন অস্ট্রেলিয়ার একজন স্পিনার যার নাম হচ্ছে অসবর্ন, তিনি 22 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার লেগ স্পিনার নমন পুষ্পাক, তিনি 3টা উইকেট পেয়েছিলেন 19 রান দিয়ে। অন্যদিকে খিলানও 36 রান দিয়ে 1টা উইকেট পেয়েছিলেন। হ্যাঁ, পেস তো ডেফিনেটলি কাজ করবে, কিন্তু অস্ট্রেলিয়ার যে কোনো ভেন্যুতে স্পিন কাজ করবে না ব্যাপারটা কিন্তু সেরকম না। যারা চিন্তা করছেন যে 4 পেসার নিয়ে খেলবেন, ব্যাপারটা আসলে সেরকম না। স্পিনারদের কার্যকারিতা কিন্তু এই জায়গাটায় আছে। এবারে আমি ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যকার যে 4 দিনের ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের পার্সপেক্টিভে যদি একটু পর্যালোচনা করতে চাই, তাহলে সেই ম্যাচটাতে যে ঘটনা ঘটেছিল সেখানে প্রথম ইনিংসে ইন্ডিয়া এ 107 রান অল আউট হয়েছিল, সেটাও একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল। অস্ট্রেলিয়া আবার 195 রান অল আউট হয়ে গিয়েছিল। অন্যদিকে ইন্ডিয়া 312 রান করে দ্বিতীয় ইনিংসে ফেরত এসেছিল, এবং অস্ট্রেলিয়া পরবর্তীতে 226 চেস করে চতুর্থ ইনিংসে তারা ম্যাচ জয়লাভ করেছে। এবং মার্ফি সেই ম্যাচে কিন্তু বেশ ভালো বোলিং করেছেন। প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস দুটাই যদি চিন্তা করেন, অস্ট্রেলিয়ান স্পিনার মার্ফি তিনিও এখানে ভালো বোলিং করেছেন। যদিও ইন্ডিয়া আসলে স্পিনার খেলায় না এই ম্যাচটাতে, ইন্ডিয়া এই ম্যাচটাতে পেসারই খেলিয়েছে। এবং আমার কাছে মনে হয় ইন্ডিয়ার হারের পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচে স্পিনার খেলায় নাই, ইন্ডিয়া এই ম্যাচে পেস বোলারই খেলিয়েছে। অন্যদিকে ইন্ডিয়া আন্ডার-19 টিম জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া আন্ডার-19-এর সঙ্গে এই কন্ডিশনটাতে, ইটস বিকজ দে হ্যাড দেয়ার স্পিনার্স। তাদের স্পিনাররা কিন্তু থার্ড বা ফোর্থ ইনিংসে গিয়ে ডমিনেট করেছিলেন। ছোট্ট একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আপনার মনে আছে কিনা ডারউইন টেস্টে মেহেদী হাসান মিরাজ একদম চতুর্থ দিন যদি চিন্তা করেন, অফ স্ট্যাম্পের সামান্য বাইরের একটা জোন থেকে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে বারবার কনফিউজ করে ফেলছিলেন। বল টার্ন করছিল, আনইভেন হচ্ছিল, একটু অন্যরকম আচরণ করছিল, কোনোটা স্কিড করছিল, টার্ন করছিল। এটা আসলে মূলত কি ছিল জানেন? এটা মেহেদী হাসান মিরাজ একটা হার্ড ক্র্যাক খুঁজে পেয়েছিলেন। অস্ট্রেলিয়াতে তো সফট ক্র্যাক হয় না, হার্ড ক্র্যাক হয়। এবং এই হার্ড ক্র্যাকটা কীভাবে খুঁজে পেয়েছিলেন জানেন? ওই পাশ থেকে, মানে আপনি যদি ওই পাশ থেকে চিন্তা করেন যে বোলিং যদি করা হয় সেটা বাহাতি পেস বোলারের ওভার দ্য উইকেট, এবং মিচেল স্টার্ক আসলে যত জোরে ফলো থ্রু দেন, এবং খেলাটা 4 দিন গড়িয়েছে, মিচেল স্টার্ক 2 ইনিংস বোলিং করেছেন, পিচের ওই পোর্শনটাতে একটা ক্র্যাক স্থাপন হয়ে গিয়েছিল, এবং একটা হার্ড ক্র্যাক, সেটা মিচেল স্টার্কের ফুটপ্রিন্টের বা ফুটমার্কের কারণে। মানে পেস বোলাররা যখন
স্পাইকের জুতা দিয়ে পিচের উপর দিয়ে ফলো থ্রু দেন, তখন ওই জায়গাটায় বারবার করতে করতে আর স্টার্ক যে লেভেলের বোলার ওইরকম করতে করতে ওই জায়গাটায় একটা মার্ক তৈরি হয়ে গেছিলো বা ওই জায়গাটায় একটা ক্র্যাক তৈরি হয়ে গেছিলো, যেই ক্র্যাকটা পরবর্তী সময় মেহেদী হাসান মিরাজ ব্যবহার করেছেন। এটা আমি জেনেই বলছি, কথাটা একদম অথেন্টিক ইনফরমেশনটাই দিচ্ছি যে ওই ক্র্যাকটাই মেহেদী হাসান মিরাজ ব্যবহার করেছিলেন। সো অস্ট্রেলিয়ার মাটিতে আপনি যখন খেলবেন, স্টার্ক বলেন, কামিন্স বলেন, হেজেলউড বলেন, তারা যখন 2 ইনিংস যদি আপনি তাদেরকে বোলিং করাতে পারেন, দে উইল ডেফিনেটলি ওই পুট দোজ ফুটমার্কস। এবং স্টার্ক যে ফুটমার্কটা রাখবেন সেটা মিরাজের সুবিধা হবে, কামিন্স হেজেলউড যে ফুটমার্কটা রাখবেন সেটা অন্যদিকে তাইজুল ভাইয়ের সুবিধা হবে। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে এই জায়গায় আপনি স্পিনার খেলাবেন না, তাহলে সেটা সম্পূর্ণ ভুল চিন্তার জায়গা। এবারে গত বছর এই ভেন্যুতে যে ওয়ানডে ম্যাচ হয়েছে সর্বশেষ, সেই ওয়ানডে ম্যাচের স্ট্যাটিস্টিক যদি একটু পর্যালোচনা করি, অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে 431 করেছিল 2 উইকেটে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, অস্ট্রেলিয়ার এই 2টা উইকেটে নিয়েছিলেন 2জন সাউথ আফ্রিকান স্পিনার, একজন ছিলেন মুত্তাসওয়ামি, আরেকজন ছিলেন কেশব মাহারাজ। অন্যদিকে সাউথ আফ্রিকা 155 রানে যে অল আউট হয়ে গিয়েছিল, সেই 155 রানের 5টা উইকেট নিয়েছিলেন কুপার কনলি, 1টা উইকেট নিয়েছিলেন জ্যাম্পা। অর্থাৎ এই 10 উইকেটের মধ্যে সাউথ আফ্রিকার 6টা উইকেটে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনাররা, কুপার কনলি 5টা, অন্যদিকে অ্যাডাম জ্যাম্পা 1টা। সো যারা চিন্তা করছেন যে দ্য গ্রেট ব্যারিয়ার রিফে আপনি স্পিনার সেখানে কাজ করবে না, স্পিনারদের সেখানে কোনো কাজ নাই, ব্যাপারটা ভুল। ইভেন গত বছর যে আরেকটা ওয়ানডে হয়েছিল, ওই লাস্ট ওয়ানডেটার আগে, যেখানে আগে ব্যাটিং করে 277 করা হয়েছিল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া 193-তে অল আউট হয়ে গেছিল দ্বিতীয় ইনিংসে, সেখানেও কিন্তু অ্যাডাম জ্যাম্পা 3টা উইকেট পেয়েছিলেন, লাবুশেন 2টা উইকেট পেয়েছিলেন, অন্যদিকে সাউথ আফ্রিকার হয়ে মুত্তাসওয়ামি 2টা উইকেট পেয়েছিলেন। সো স্পিনাররা কিন্তু এখানে প্রভাব রেখেছেন। সো এই ভিডিওটার সামারিতে আমরা একটা বিষয় আসতে পারি, সেটা হচ্ছে আপনি যদি সর্বশেষ ওয়ানডে সিরিজটা দেখেন, তাহলে সেই জায়গাটাতে অস্ট্রেলিয়া যেখানে 431 করেছিল, 2টা উইকেট গিয়েছিল, 2টা উইকেটের 2টাই স্পিনাররা নিয়েছিল। সাউথ আফ্রিকা 155-তে অল আউট হওয়াতে সেখানে 10 উইকেটের মধ্যে 6টাই স্পিনার নিয়েছে, কুপার কনলি একাই 5টা নিয়েছিলেন। ইভেন দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে যেটা বলছিলাম যে অ্যাডাম জ্যাম্পা 3টা, লাবুশেনের মতো বোলার এসে আবার 2টা উইকেট নিয়েছেন, অন্যদিকে সাউথ আফ্রিকার মুত্তাসওয়ামি 2টা উইকেট নিয়েছেন। এবং সেই সঙ্গে আন্ডার-19 টেস্ট যেখানে হয়েছিল, ইন্ডিয়া যখন স্পিনার খেলিয়েছে, ইন্ডিয়া সেই ম্যাচটা জয়লাভ করেছে, কিন্তু ইন্ডিয়া এ টিম কোনো স্পিনার খেলায় নাই, ইন্ডিয়া এ টিম জয়লাভ করে নাই। এখন এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে আসলে গ্রেট ব্যারিয়ার রিফে অস্ট্রেলিয়া কতটুকু সিরিয়াসলি নিয়ে, বাংলাদেশের সঙ্গে এই হারের ক্ষতটাকে কতটুকু সিরিয়াসলি নিয়ে তারা আসলে কেমন পিচ বানাবে, সেটা সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। স্টিল লং ওয়ে টু গো, আরও 3-4 দিন বাকি আছে, আরও স্টাডির বাকি আছে আমাদের। বাট সামারি যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে সামারিটা আমার কাছে এরকমই মনে হচ্ছে। এবং বছরের কোন সিজনে খেলা হচ্ছে, আপনি যতই ঘাসের উইকেট রাখেন না কেন, বা আপনি যতই গ্যাবা টাইপের পিচ বানাতে চান না কেন, ডেফিনেটলি আপনি যদি 3 নাম্বার বা 4 নাম্বার ইনিংসের কথা চিন্তা করেন, সেখানে ডেফিনেটলি স্পিনার্স আর গোয়িং টু ডমিনেট এবং স্পিনার সেখানে লাগবে আপনাকে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, আপনাকে ব্যাটিং ভালো করতে হবে। কারণ গ্রেট ব্যারিয়ার রিফে অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্টিকুলার ইনিংস ফ্রম অস্ট্রেলিয়া, যেখানে একই সঙ্গে ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিনরা সেঞ্চুরি করেছেন, 400-র উপর রান হয়েছে, আমি কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফে অনেক লো স্কোরিং এনকাউন্টারই দেখেছি, সেটা একটা বিষয়। সো বাংলাদেশের ব্যাটিংয়ের জায়গাটা নিয়ে এখানে একটা কনসার্নের জায়গা আছে। বাট যারা চিন্তা করছেন যে 4 পেসার নিয়ে খেলবেন, স্পিনার বাদ দিয়ে দিবেন, তাইজুল ভাইকে বাদ দিয়ে দিবেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আসলে ভুল চিন্তা। কারণ বছরের যে সময়টায় খেলা হচ্ছে, এবং সেটাও কিন্তু নর্দার্ন ইস্টার্ন অঞ্চল, সেটা হয়তো বা একদম টোটালি নর্দার্ন অঞ্চল না হলেও কুইন্সল্যান্ডের দিকে, কিন্তু এইখানে স্পিন কাজ করে, বিশেষ করে পরের দিকে স্পিন কাজ করে। বাট তার আগে ব্যাটিংটা তো অবশ্যই ভালো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। আর হ্যাঁ, ওই যে বিষয়টা বলছিলাম যে মিরাজের ওই ফুটমার্কটাকে ব্যবহার করা ওই মিচেল স্টার্কের, সেটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও করবো, কারণ সাকিব আল হাসানের সঙ্গে এখানে একটা মিলও আছে। সাকিব আল হাসান এই ফুটমার্কগুলো খুব ভালো ব্যবহার করতে পারতেন। আলাদা আরেকটা ভিডিও করবো, যারা ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট নিয়ে আলোচনা করেন, তারা হয়তো আশা করি শুনবেন। থ্যাংক ইউ সো মাচ।